আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হামলা চালাতে কেন দেরি করছে ইরান। এরপর জানিয়ে দিব মঙ্গোলিয়া সফরে গিয়ে গ্রেফতার হতে পারেন পুতিন। এদিকে গাজার খান ইউনিস ও দের আল বালাহ শহরে অভিযান শেষ করল ইসরায়েল। এরপর জানিয়ে দিব শাহবাজ প্রশাসনের আমন্ত্রণ, মোদি পাকিস্তান যাচ্ছেন কি। আরও জানিয়ে দেব সৌদি প্রশাসনে ব্যাপক রদবদল। সর্বশেষ জানিয়ে দেব পানি বন্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হামলা চালাতে কেন দেরি করছে ইরান। ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হয়ে গেল ইসরায়েলে হামলা চালায়নি ইরান। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাতে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইরানি প্রশাসনকে সতর্ক করেছেন দেশটির শীর্ষ রাজনীতিবিদরা। গেল 31শে জুলাই তেহরানে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। হামলার দায় ইসরায়েলের ওপর চাপিয়ে কঠোর প্রতিশোধের হুমকি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুরুর দিকে তেল আবিবে হামলা চালাতে 48 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়, পরে বলা হয় কয়েকদিনের মধ্যে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তবে ঘন্টা পেরিয়ে দিন আর দিন পেরিয়ে মাস হয়ে গেলেও এখনও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি ইরান। কেন সরাসরি হামলার ঘোষণার পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না তেহরান, এ নিয়ে উঠছে প্রশ্ন। ইরানের এই নিশ্চুপ থাকার পেছনে কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। বলা হচ্ছে, তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাতে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ইরানের শীর্ষ রাজনীতিবিদরা। এ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রশাসনকে বরাবর সতর্ক করেছে তারা। মঙ্গোলিয়া সফরে গিয়ে গ্রেফতার হতে পারেন পুতিন। আগামী সপ্তাহেই মঙ্গোলিয়া সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মঙ্গোলিয়া সফরে গেলে দেশটি পুতিনকে গ্রেফতার করতে দায়বদ্ধ বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। শুক্রবার বিবিসি জানিয়েছে, আগামী মঙ্গলবার মঙ্গোলিয়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে পুতিনের। এমন হলে 2023 সালের মার্চে পুতিনকে গ্রেফতারের আদেশ দেওয়ার পর এটাই হবে আইসিসির সদস্যভুক্ত কোনো রাষ্ট্রে তার প্রথম সফর। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছেন। এই অভিযোগের বিষয়ে বলা হয়েছে, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি থেকে অসংখ্য শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার দায় রয়েছে পুতিনের। এ অবস্থায় পুতিনের সম্ভাব্য সফরকে সামনে রেখে তাকে গ্রেফতারের বিষয়টি মঙ্গোলিয়াকে বারবার স্মরণ করেছে ইউক্রেন। তবে পুতিন দপ্তর ক্রেমলিন বলছে, এই সফর নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, মঙ্গোলিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। পুতিনের সফরের সমস্ত দিক নিয়ে রাশিয়া খুব সাবধানতা অবলম্বন করছে বলেও জানান পেসকভ। গাজার খান ইউনিস ও দের আল বালাহ শহরে অভিযান শেষ করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দের আল বালাহ এলাকায় গতকাল শুক্রবার সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, মাসব্যাপী এ অভিযানে 2.5 শতাধিক হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দের আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে অন্তত 9 জনের মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এ অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের 6 কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ পথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 6 জিম্মির মরদেহ।
বাহিনীটির এক আরব মুখপাত্র গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বাধ্য করা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনুস ও দের আল বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো। শাহবাজ প্রশাসনের আমন্ত্রণ, মোদি পাকিস্তান যাচ্ছেন কি? সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে পাকিস্তানের ইসলামাবাদে এসসিওর 2 দিনব্যাপী সভা অনুষ্ঠিত হবে। 15 থেকে 16 অক্টোবর এ বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, এ বৈঠকে অংশ নেয়ার জন্য সংস্থার সদস্য রাষ্ট্রের প্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদিও এতে বেশ কয়েকটি দেশ সাড়া দিলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। বালোচকে ভারত পাকিস্তানের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। এর আগে ভারত ভার্চুয়াল ফরম্যাটে এসসিও বৈঠকের আয়োজন করেছিল। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হলে তিনি বৈঠকে অংশ নেন। সৌদি প্রশাসনে ব্যাপক রদবদল। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে দেশটির প্রশাসনের ব্যাপক রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত রাজকীয় ফরমান জারি করা হয়েছে বলে জানায় আরব নিউজ। রাজকীয় ফরমানে বলা হয়, যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুলতাক বিন সালেম বিন মুলতাক আল আজিমা সামরিক চাকরি থেকে অবসর নেবেন, কেননা তাকে রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নৌবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ বিন সালেহ আল গুফাইলিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এদিকে মেজর জেনারেল ফাহাদ বিন হামাদ বিন আব্দুল আজিজ আল সালমান লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হবেন এবং যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হবেন। মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ বিন ধুয়াইহির আল জুহনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হবেন এবং স্থল বাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত হবেন। পানি বণ্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যার পেছনে অনেকে ভারতকে দায়ী করছেন, তবে দেশটির দাবি বাংলাদেশে বন্যার কারণ ভারী বৃষ্টি, এতে তাদের কোনো হাত নেই। একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথাও জানিয়েছেন ভারত। শুক্রবার 30 আগস্ট সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে 22 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া ও পানি বণ্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ডক্টর ইউনূস। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া ও মেকানিজম রয়েছে সেই ধাঁচের অভিন্ন নদীর পানির ব্যবস্থা ও বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন তিনি।